গোধূলির ললাট, শকুনি রক্ষী গোলকের রক্তের জমাট, দিস্তায় দোমড়ানো হাড় পাঁজরে বজ্রাঘাতে বিনষ্ট করবে মহাকালের শরীর। আরও একবার কৈলাসের অতল গহ্বরে তলিয়ে যাওয়া সম্ভালা সাম্রাজ্য যেন ডাক দিচ্ছে। তারা এগিয়ে চলেছে সেই পথেই। বায়োকেমিস্ট্রির প্রফেসর নিশানাথ দেবরায়, ভাই অভিজ্ঞান এবং বন্ধু অনিকেন্দ্র সাহা, এই ত্রয়ী ঝাঁপিয়ে পড়ল এক নতুন অ্যাডভেঞ্চারে। এবারের গন্তব্য তিব্বত। নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনবেন নবীন লেখক শ্রী অয়ন মাখালের কলমে নিশানাথ দেবরায় সিরিজের প্রথম গল্প নিশুদার তিব্বত অভিযান। বলাই বাহুল্য, সত্যজিৎ রায় সৃষ্ট অমর চরিত্র ফেলুদা থেকে অনুপ্রাণিত হয়েই লেখক সৃষ্টি করেছেন এই চরিত্রটি। আশা রাখব আমাদের শ্রোতারা এটিকে একটি মৌলিক গল্প হিসাবেই নেবেন। লেখক শ্রী অয়ন মাখাল বর্তমানে কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স প্রথম বর্ষে পাঠরত। তার জন্ম হাওড়ায় 2000 সালের 9ই মে। স্কুল জীবনে সাউথ পয়েন্টে পড়াকালীন লাইব্রেরি থেকে তুলে আনা ডিটেকটিভ এবং ক্রাইম থ্রিলারের ইংরেজি ও বাংলা বই রসদ জোগাত তাঁর লেখক সত্তায়। লেখালেখি ছাড়াও বানিয়েছেন একাধিক শর্ট ফিল্ম। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে 9টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন লরিয়েল। শ্রোতাদের ভালোবাসাই তাঁকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে কলম তুলে নিতে। তাই আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে পরবর্তীতে আসবে এই সিরিজের আরও গল্প। আজকের গল্প পাঠ তথা অভিজ্ঞান দেবরায়ের চরিত্রে সায়ন্তন, অনিকেন্দ্রবাবুর চরিত্রে ইভান, গল্পের আবহ সমগ্র পরিচালনা ও নিশানাথ দেবরায়ের চরিত্রে আমি প্রীতম। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, রক্তিম, কুন্তল, বিশ্বদীপ, সঞ্জীবন, বিপ্রদীপ, ইমন ও অমিত। শব্দ সংযোজন অমিত। পোস্টার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প শ্রী অয়ন মাখালের নিশুদার তিব্বত অভিযান। হিউম্যান রিঅ্যানিমেশন কি বাস্তবে সম্ভব? এই বলেই কৌতূহলী দৃষ্টিতে তাকালো নিশুদা। অবাক হলাম না, যেহেতু ওর হাতে তখন ডক্টর আর্নেস্ট মুলদাসেবের হোয়ার ডু উই কাম ফ্রম বইটি স্থান নিয়েছে। আজকাল ও পুনর্জন্ম, রেইনবো বডি এইসব নিয়ে একটু চর্চা শুরু করেছে। এই তো গত পরশু দিন কলেজ স্ট্রিট থেকে ব্যাগ ভরে বই কিনে আনলাম আমরা। তা সেই ঝুলিতে অবশ্য আমার কলেজের বই বেশি ছিল। কেনাকাটি সেরে কফি হাউসে এসে উঠলাম আমরা। এগ স্যান্ডউইচে কামড় দিতে যাব, তখনই একজন ওয়েটার এসে বলল, স্যার ক্যাপাচিনো নাকি লটে, কোনটা দিব? কথার মধ্যে একটা নেকো দাঁত চাপা চীনা টান। মুখ তুলে দেখা মাত্রই আন্দাজ করলাম ইনি কোনো পাহাড়ি গ্রামের বাসিন্দা। নিশুদা জিজ্ঞেস করল, নেপাল না চীন? কোথায় থাকা হয়? উচ্চারণ শুনে তো বেশি দিন কলকাতায় এসেছো বলে মনে হচ্ছে না। জি স্যার, আমি নেপাল থেকে আসিয়াছি মাস তিনেক আগে। আপনার অর্ডারটা? বেশ বেশ। কিরে অভি, কোনটা খাবি বল? আমি পাউরুটি চিবিয়ে চিবিয়ে বললাম, ক্যাপাচিনো। নিশুদার 2 আঙুলের ইশারায় সম্মতি জানানোয় নেপালি ভদ্রলোকটি চলে গেলেন। একটু অন্যমনস্ক হয়ে নিচের দিকে তাকিয়ে বললাম, অনিকেন্দ্র বাবুর বেশ অনেকদিন হলো দেখা নেই, কি ব্যাপার বলো তো? অপর দিক থেকে উত্তর না আসায় মুখ ঘুরিয়ে দেখলাম নিশুদা নেই। পকেট থেকে মোবাইলটা বের করে নিশুদার স্মার্ট ওয়াচটার সাথে কানেক্ট করে ওর অবস্থান জানার চেষ্টা করলাম। সামনের এক বইয়ের দোকানে দাঁড়িয়ে রয়েছে। তারপরই বেরিয়ে এসে কফি হাউসের দিকেই হাঁটছে ও। এর মধ্যেই ওই নেপালি ওয়েটার কফি নিয়ে হাজির। নিশুদা আসা মাত্রই জিজ্ঞেস করলাম, কোন বইটা ভুলে গেছিলে? খানিক অবাক হয়ে তাকিয়ে ও বলল, আমি যে বইয়ের দোকানে গেছি তুই জানলি কি করে?
তুই তো আমাকে ফলো করিসনি, কারণ আমি যাওয়ার আগে বাকি ওই 1.5খানা স্যান্ডউইচ এখন তোর পাকস্থলীর অন্তঃস্থলে ঘুরপাক খাচ্ছে। পিছু নিলে সেটা তো সম্ভব হতো না। আর মোবাইলের সঙ্গে স্মার্ট ওয়াচের ব্লুটুথ কানেকশনটাও তো অফ করা। মুচকি হাসি হেসে আমি বললাম, এক্সিনস প্রসেসর নিশুদা, তোমার স্মার্ট ওয়াচের টাচ প্যানেলে আর ডিসপ্লের মাঝে আমি নিজের প্রোগ্রাম করা মাইক্রো প্রসেসর লাগিয়ে রেখেছিলাম। তাই ব্লুটুথ বা ওয়াইফাই না থাকলেও পৃথিবীর যে কোনো প্রান্তে তোমার অবস্থান আমি জেনে যাব। নিশুদা গম্ভীর স্বরে বলল, অনুমতি ছাড়া কারোর ওপর নজরদারি করাটা কি ঠিক অভি? বুঝলাম নিশুদা বেশ চটেছে। কাকুতি মিনতি স্বরে বললাম, তুমি রেগে গেলে? আসলে আমি এই প্রজেক্টটাকে একটু প্রয়োগ করে দেখছিলাম কোনো ফ্লজ আছে কিনা। আচ্ছা, তুমি কি বই কিনলে? নিশুদা যে ওর স্নেহব্যঞ্জক কানমোলাটা দেবে তা বেশ বুঝেছিলাম। একটা সিগারেট জ্বালিয়ে ও বলল, তোর এই এথিক্যাল হ্যাকিং, মাইক্রো প্রসেসর ডেভেলপমেন্ট, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি, এগুলো যেন মানুষের উপকারে আসে। ডার্ক ওয়েবের জালে জড়িয়ে যাওয়া হাজার হাজার অসহায় মানুষকে যেন তুই বাঁচাতে পারিস। নিশুদার হালকা ধমকে সম্বিত ফিরল আমার। হ্যাঁ, সেদিন কলেজ স্ট্রিট থেকে নিশুদা এই বইটা কিনে এনে পড়ার পর কোন এক রাজ্যে হারিয়ে যায়। মাঝে মধ্যেই আমাকে প্রশ্ন করে বিপাকে ফেলে দেয়। মাঝরাতে ঘুম থেকে উঠে ডায়েরিতে কী সব লেখে, তবে সেই পাতা উল্টে ওর জটিল রহস্যভেদ করার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না। নিশুদা বইটা টেবিলের উপর রেখে সিগারেটটা ঠোঁটের ভাঁজে গুঁজে তাতে আগুন জ্বালিয়ে বলল, রিইনকারশন আর রিঅ্যানিমেশন ব্যাপারটা শুনতে এক লাগলেও সম্পূর্ণ আলাদা। মৃত্যুর পর আত্মা মহাশূন্যে বিলীন হয়ে যায়। সেই আত্মাই ফিরে আসে এই জন্মে, শুধু প্রকাশের মাধ্যম মানে দেহটা ভিন্ন হয়। কিন্তু যখন মৃতদেহতেই প্রাণ প্রতিষ্ঠা হয় সেটাকেই বলে রিঅ্যানিমেশন। যেমনটা 1999 সালে সুইডিশ মেডিকেল স্টুডেন্ট অ্যানা ব্যাগেনহোলমের সঙ্গে হয়েছিল। বরফের চাঁইয়ে আঘাত পেয়ে ক্লিনিক্যালি ডেড বলে ধরে নিয়েছিল ডাক্তারেরা। 3 ঘন্টারও বেশি ব্লাড সার্কুলেশন শিথিল হয়ে যাবার পরেও সে জীবন ফিরে পেয়েছিল। নিশুদা কথাটা শেষ করার আগেই পূর্ণদাস বাউল রোডের 19 নম্বর বাড়িটার সামনে একটা ফিয়েট গাড়ি এসে থামল। আমি আসছি ত্রিদীপ, কাজ করো, গাড়িটা গাড়ি বারান্দায় তুলে চাবি দিও। আর হ্যাঁ, যাওয়ার পথে তেল তুলে নিও। এই নাও মাইনে। জিনিসের যা দাম বেড়েছে কদিন আর চলবে কে জানে। ওহ, আপনি ফিরবেন কিসে? মানে সে আমি বাসে ট্রামে করে ফিরবখন, বুঝলে কি না। বহুদিন পর দেবরায় বাবুর বাড়ি এলাম যে, হ্যাঁ, জমিয়ে গল্প হবে। একটা রসিক কণ্ঠস্বরে বলে উঠলেন বক্তা। গাড়িটা ধুলো উড়িয়ে পূর্ণদাস বাউল রোড থেকে বেরিয়ে কালীঘাটের পথে রওনা দিল। হাতে একটা কাগজের ঠোঙা, কাঁধে ঝোলা ব্যাগ, পরনে পায়জামা এবং খয়েরি রঙের পাঞ্জাবি। কলিং বেল বাজানো মাত্রই একটা অল্প বয়সী যুবক দরজা খুলে দিল। হ্যাঁ, সেই যুবকটি আমি, অভিজ্ঞান দেবরায়। আর আমার সামনে উদ্দীপিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটি হলেন আমার দাদা, যাদবপুর ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির ডক্টর নিশানাথ দেবরায় সিনিয়র, পূর্ণদাস বাউল রোডের অনিকেন্দ্র সাহা। গাল ভরা হাসি নিয়ে তিনি বললেন, কি হে ভায়া, হ্যাঁ কেমন আছো? সব ভালো তো? আমি ভালো আছি, আপনি? কি আর বলি ভায়া, একে এই কাঠফাটা গরম আর তার উপর এই অদ্ভুত রোগ। ভালো আর থাকি কি করে বলো তো? ভায়া শোনো, এই এই কাগজের ঠোঙায় কেশর পেস্তা দেওয়া কুলফি আইসক্রিম রয়েছে। বোম্বে কুলফির দোকান থেকে, সেই তোমার প্রিয় ওই যে ওই যে ওই যে ওই ওই ওখান থেকে এনেছি। হ্যাঁ, খেতে খেতে আড্ডা দেবো। অনিকেন্দ্রবাবু উত্তেজিত হয়ে এগিয়ে গেলেন ঘরের দিকে। আমি কুলফি আইসক্রিমটা মাটির বাটিতে সাজিয়ে তার উপর একটু স্ট্রবেরি সস ছড়িয়ে দিয়েছি। নিশুদার ঘরে আসার আগেই আসর জমে উঠেছিল। বরফের গোলা এক কামড়ে মড়মড়িয়ে উঠল ঠিকই, তবে অনিকেন্দ্রবাবুর মারি শিরশির করাতে তিনি বলে উঠলেন, জীবনটা একেবারে শাটেল কক হয়ে গেল বাবা রে বাবা। আজ যাই করতে যাচ্ছি কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। গ্রীষ্মকাল শান্তিতে একটু কুলফি খাচ্ছি,
তাও মাড়িটা নিস্তার দিচ্ছে না। খালি কেমন টনটনিয়ে উঠছে বলুন দেখি। অবশিষ্ট পেস্তার বাদামগুলো চিবোতে চিবোতে নিশুদা বলল, চলুন কদিন একটু পাহাড় থেকে ঘুরে আসা যাক। পাহাড়ি পরিবেশে এই কলকাতার ভ্যাবসা গরমটাকেও কাটানো যাবে, আর কদিন একটু হাড়ে বাতাস লাগবে। কলেজে এখন ছুটি চলছে, অভিরও পড়াশোনার চাপটা একটু কম। অনিকেন্দ্রবাবুর মুখটা যথারীতি উৎফুল্ল হয়ে উঠল। আমি উত্তেজনার বশে বলে বসলাম, কোথায় নিশুদা? কৈলাস? না ইয়ে মানে তুমি কৈলাস পর্বতের রহস্যের ওপর ওই বইটা পড়ছিলে, তাই মনে হলো। না, দারিংবাড়ি যাওয়ার কথা ভেবেছি। একটু হতাশ হলাম, তবে বছরখানেক পর যে বাড়ি থেকে বেরোতে পারবো এই ভেবেই নিশ্চিন্ত হলাম। বাঁচালেন আপনি, বাঁচালেন বাবা। কতদিন যে আউটিং হয়নি। আর শহরের কি পরিস্থিতি দেখুন। গরমের কথা না হয় বাদই দিলাম, হাসপাতালে রোজ রোজ কত মানুষ ভর্তি হচ্ছে, তার মধ্যে আবার বেশিরভাগই নাকি বাচ্চা। কি এক অদ্ভুত নাকি ভাইরাস এসছে। এই খাবার না, জল না, বাতাস কি থেকে ঢুকেছে কিছুই নাকি ধরতে পারছে না ডাক্তাররা। উফ, রক্তভূমি থেকে পাকস্থলী ফুটো করে দিতেও নাকি সক্ষম। ভাবুন দেখি মাইরি একবার। চিন্তিত মুখে বললেন অনিকেন্দ্রবাবু। অভি, খবরের চ্যানেলটা খোলতো। খোলা মাত্রই সেই চেনা ভাষ্যপাঠ ভেসে এলো বোকা বাক্স থেকে। শহরে লাফিয়ে বাড়ছে নতুন প্রজাতির এক ভাইরাসের সংক্রমণ। সূত্রের খবর, 24 ঘন্টায় কলকাতার সংক্রমণের সংখ্যা 350 ছাড়িয়েছে। এর মধ্যে অধিকাংশ শিশু এবং যুবক। গবেষক মহল লাগাতার পরীক্ষা চালিয়ে যাচ্ছে ভাইরাসের প্যাথোজেনিসিটি এবং সন্ধান চালাচ্ছে তার উৎপত্তি। স্বাস্থ্য পরিকাঠামোর অসহায়তা ধরা দিচ্ছে মানুষের চোখে। কি ভয়ঙ্কর বিপদ দেখুন তো, কি ভয়ঙ্কর ব্যাপার। এমন একটা অণুজীব যা বিজ্ঞানীরা আজ অবধি চোখে দেখেনি, অথচ তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে মানব দেহে। হতচকিত হয়ে বললেন অনিকেন্দ্রবাবু। 1 সপ্তাহ ধরে কাগজের শিরোনামে এই খবর এসে চলেছে, তাই বিষয়টা অজানা না হলেও গুরুত্ব দিয়ে ভেবে উঠিনি আগে। তবে এবার বেশ ভয় লাগছে। বিজ্ঞান প্রযুক্তির দ্রুত সমাবর্তন হওয়া সত্ত্বেও 1 সপ্তাহ কেটে গেল, এখনো অবধি সেই ভাইরাসের উৎস খুঁজে পাওয়া গেল না। রিমোটটা টেবিলের উপর রেখে চিন্তিত মুখে বলল নিশুদা, না মানে কেমন জানি খটকা লাগছে। এই না, আপনি দেখুন এমন কোন অণুজীব আছে নাকি যার চিকিৎসার পদ্ধতি একেবারেই অজানা, অচেনা, হ্যাঁ, যে শুধু নাকি ওই সিমটমের ট্রিটমেন্ট করে ওই কোনো রকমে মানুষের প্রাণ বাঁচাতে হচ্ছে, অথচ রোগটা নাকি ওই কি বলে যেন আগে ওই নন কমিউনিকেবল। প্রশ্নটা সম্ভবপর, কিন্তু এটা তো ঠিক যে সেই ভাইরাসটা বিভিন্ন জনের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাসা বাঁধছে, তাই তাকে ধরাটা দুষ্কর হয়ে উঠছে। বায়োলজিক্যাল উইপেন বোঝেন? পৃথিবীর বহু দেশ বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার হিংসাত্মক বিষ ছড়াতে এই কৌশল ব্যবহার করে থাকে। আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, কামান, যুদ্ধবিমান, এগুলো তো সব চোখে দেখা যায় এবং প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিলে আটকানো সম্ভব। কিন্তু যে ভয়ঙ্কর প্রাণনাশী জীবাণুকে আপনি চোখেই দেখতে পাবেন না, তাকে ধ্বংস করা তো অসাধ্যই বটে। যতক্ষণ না ওটার উৎপত্তি বা চারিত্রিক বৈশিষ্ট্য অনুমান করা যাবে, ততদিন ওই অদৃশ্য মারণ ভাইরাসের হাত থেকে রেহাই আছে বলে মনে হয় না। হঠাৎই অনিকেন্দ্রবাবু মাথা নাড়িয়ে উঠল। চলুন নিশানাথ, চলো হে ভায়া, চলো। ট্রাভেল এজেন্সির অফিস থেকে কথা বলে হোটেল আর গাড়িটা ঠিক করে আসি। বেড়াতে যাওয়ার উত্তেজনায় সবটা ভোলার চেষ্টা করলাম। বড়বাজারের ঘোষাল ট্রাভেলসের অফিস থেকে ট্রেনের টিকিট ও লজিংয়ের ব্যবস্থাপনা সেরে নিয়ে সুটকেস গোছানোর পর্ব শুরু হলো। মে মাসের শেষের এক বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। জগন্নাথদার হাতের রুমালি রুটি আর কষা মাংস দিয়ে আমাদের ডিনার সম্পন্ন হলো রেস্টরুমের এসি কেবিনে। চলো হে ভায়া, এই প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। আই আই তুম সামান ঠিক সে উপার করো, বস্তা না ये सफारी सूट कैसा है? नाও नाও এবার চলো চলো, प्लेटफॉर्म में चेन्नई में ले से गए। लागेज तुम सीट के बगल में रख देना, सीट को निशु बाबू से पता करे नाও, যাও 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 যাও। অনিকেন্দ্রবাবুর এই বাংলা এবং হিন্দির অর্ধ মিশ্রিত বাক্যবান শুনতে শুনতে আমরা ওভারব্রিজ টপকে এগিয়ে চললাম। ট্রেনে উঠে নিশুদা বলল, আমি আর অভি ওপরেরটা নিচ্ছি,
আপনি নিচেই পাহারা দিন আজ রাতটা। এই চতুর্থ জন সম্ভবত খড়গপুর থেকে উঠবে মাঝরাতে, প্যাসেঞ্জার লিস্টে তাই তো দেখলাম। ট্রেন ছাড়া মাত্রই অনিকেন্দ্রবাবু নাক ডাকিয়ে ঘুম দেওয়ার উপক্রম করলেন। আমি ওপরের বার্থে উঠে কম্বল টেনে বোর্ডিং লাইটস নিভিয়ে শুয়ে পড়লাম। পর্দার আড়াল থেকে দেখলাম নিশুদা তখন সেই বইটা বের করে এক মনে পড়তে শুরু করেছে। তারপরে ঘুমটা ভাঙল নিশুদার ডাকে। অভি, অভি, ট্রেন ছত্রপুর ছাড়িয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, এবার নামতে হবে তো, ওঠ ওঠ। অনিকেন্দ্রবাবু ততক্ষণে এক কাপ চা খেয়ে ঘুম কাটিয়ে ফেলেছেন। প্যান্ট্রি কারের পোড়া তেলে ভাজা হিঙের কচুরি আর বাসি আলুর দম দিয়ে জলখাবার সেরে আমাদের চতুর্থ যাত্রীর দিকে তাকালাম। বয়স্ক ভদ্রলোক, মাথা ভর্তি পাকা চুল, চাপ দাড়ি, আকারে লম্বা হওয়ায় তাকে পা মুড়ে শুতে হয়েছে। আমাদের কথায় তার বিন্দুমাত্রও ঘুমের ব্যাঘাত ঘটেনি। মুখটা উল্টো দিকে করে সে অঘরে ঘুম দিচ্ছে। ব্রহ্মাপুর প্ল্যাটফর্মে আমাদের জন্য একটা সাদা ইনোভা গাড়ি অপেক্ষা করছিল। গাড়িটা করে আমরা রওনা দিলাম মান্দাসুরুর উদ্দেশ্যে। ছোট ছোট সবুজ পাহাড়ের কোলে আঁকা বাঁকা পথ এসে ফেলল কলিঙ্গ ঘুটির শেষের এক ধাবায়। গাড়ি থামিয়ে সরু চালের ভাত, ডাল, পোস্তর বড়া, মাছের ঝাল দিয়ে দুপুরের লাঞ্চ সেরে রওনা দিলাম গন্তব্যের দিকে। দুপুর 2টো নাগাদ এসে পৌঁছলাম মান্দাসুরুর ফরেস্ট ডিপার্টমেন্টের উডেন কটেজে। আসতে কোনো অসুবিধে হয়নি তো? চশমাটা নাকের ওপর সিঁটকে তুলে জিজ্ঞেস করলেন সেই কটেজের মালিক নিশিকান্ত বাবু। না না, একেবারেই অসুবিধে হয়নি। আপনি লাগেজগুলো ঘরে পাঠানোর ব্যবস্থা করুন, আমরা ততক্ষণে এই কটেজের চারপাশটা একটু দেখে আসছি। বলছিলাম মানে কি, আমার ঘরটার পাশেই যে ওই যে ওয়াচ টাওয়ার, ওটার ওপর কি সূর্যোদয় দেখা যাবে? কেয়ারটেকার দুজনকে ইশারায় ডেকে লাগেজটা তুলে নিয়ে যেতে বলে নিশিকান্তবাবু আমাদের কটেজের সেই ওয়াচ টাওয়ারের ওপর নিয়ে গেলেন। আসুন নিশানাথবাবু। অনিকেন্দ্রবাবু, সিঁড়িতে একটু খাড়া আছে, দেখে উঠবেন। অভিজ্ঞান ভাইটি, প্লিজ ওনাকে একটু ধরে তোলো। ওয়াচ টাওয়ারের নিচে সুগভীর গিরিখাত এবং তলদেশে অনবরত বয়ে চলেছে পাহাড়ি নদী। নদীর ওপারে গভীর জঙ্গলে ঢাকা পর্বতমালা। কি অনিকেন্দ্রবাবু, কেমন লাগছে? আহা, কি মনোরম দৃশ্য! পাহাড়, জঙ্গল, নদী, আহা খাদ, আর কি চাই? দেখে মনে হয় আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। রাত 10টার পর কারেন্ট থাকে না, তখন ওই দূরের গ্রাম থেকে ভেসে আসা মাদলের আওয়াজের সঙ্গে চিতা আর নেকড়ের ডাকও শুনতে পাবেন। আর শেয়াল তো পাশের শালের জঙ্গলেই ঘুরে বেড়ায়। আপনার রুমের পিছন দিক থেকেই কিন্তু জঙ্গল। অনিকেন্দ্রবাবুর মুখটা ক্রমশ ফিকে হয়ে গেল। পাহাড়ের কোলে তপ্ত রোদের সোনালি আভায় সজ্জিত পর্বতশৃঙ্গ দেখে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যের মুখে কটেজের বাইরে এসে বনফায়ারের সামনে বসে গ্রিলড চিকেন আর কফি খেতে খেতে নিশুদা বলল, সাধে কি আর বলে, ওড়িশার কাশ্মীর। শেষবার যখন কাশ্মীরের পাটনি টপ গিয়েছিলাম, ঠিক এই রকম পরিবেশ পেয়েছিলাম। চারিদিকটা অন্ধকার আর নিস্তব্ধ, কেমন একটা অদ্ভুত মায়াবী পরিবেশ না? একবার ভাব, নদীর ধারে একটা ছোট গ্রামে সাঁওতালি উপজাতির কিছু মানুষের বাস। হোটেল বা কটেজে এই নৃত্য প্রদর্শনী তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। তাদেরই কণ্ঠস্বরে আর তার সঙ্গে মাদলের বলে গোটা বাতাস আমোদিত করে রেখেছে। অনিকেন্দ্রবাবু নিশুদার কথা শুনতে শুনতে হঠাৎ বিরক্তির সুরে অভিযোগ করে বললেন, এই রনেন, বলছি গ্রিল চিকেন এত হাড় রেখেছো কেন? মশলা মাখানো ঝাল টেস্টের মজাটাই চলে যায় হাড্ডি থাকলে। কথাটা অনিকেন্দ্রবাবু শেষ করার আগেই সেই মায়াবী পাহাড়ি স্তব্ধতা ভেদ করে একটা কালো রঙের গাড়ি কটেজের সামনে ব্রেক কষে দাঁড়ালো। গাড়ির ড্রাইভার তৎক্ষণাৎ নেমে এসে মালিকের দরজা খুলতে এগিয়ে গেলেন। ভেতর থেকে নেমে এলো এক বয়স্ক আধ্যাত্মিক মানব মূর্তি। তার পরনে এক খয়েরি রঙের কষায়া ও কাঁধের ওপর জড়ানো রয়েছে গেরুয়া শাল। ম্যানেজার নিশিকান্তবাবু ও কেয়ারটেকাররাও কাজ ছেড়ে এগিয়ে গেল তার কাছে। গটগটিয়ে হেঁটে এগিয়ে এলেন তিনি। অস্ফুটে আমি বললাম, লামা,
নিশুদা, কিন্তু তার তো মনাস্ট্রিতে থাকার কথা, হঠাৎ এখানে আসছে কেন? নিশুদার দিকে এক ঝলক তাকিয়ে চোখের ভাষার ইশারায় কি যেন বোঝাতে চাইলেন তিনি। তারপর ঘরের দিকে এগিয়ে গেলেন। ছিটকিনি তুলে দেওয়ার পরপরই যে যার কাজে ফিরল। গাড়িটাও মুহূর্তের মধ্যে লাল মাটির ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। নিশুদা এগিয়ে গিয়ে নিশিকান্ত বাবুকে জিজ্ঞেস করল, ইনি কি এখানেই থাকেন না বেড়াতে এসেছেন? দুটোর কোনোটাই নয় নিশানাথবাবু। উনি থুকতেন মনাস্ট্রির লামা। ভোর রাতে মনাস্ট্রি থেকে গাড়ি পাঠিয়ে দেয়, উনি বেরিয়েছেন। আবার সন্ধেবেলা এখানেই ফিরে এসে রাতটুকু কাটিয়ে আবার চলে যান। তবে ওনার ব্যাপারে মালিক খুব রক্ষণশীল, যাতে ওনার যত্ন আত্মীর কোনো রকম ত্রুটি যাতে না হয় সে কথা আমাকে আগে থেকেই বলে রাখা আছে। এই বিগত 1 বছর থেকেই উনি এখানে আছেন। এখানকার জলস্পর্শও করেন না, শুধু থাকার ব্যবস্থাই যা করতে হয়। ওই রনেন আর মহাদেব দা এরা দুজনেই ওনার দেখাশোনা করেন। তবে আজ পর্যন্ত ওনার ঘরেই আমি কাউকে ঢুকতে দেখিনি। যা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তা উনি নিজেই করে নেন। আমাদের ডিনারটা 9টা নাগাদ চেষ্টা করুন করিয়ে দেওয়ার, তারপর তো আলো চলে যাবে, অসুবিধে হতে পারে। ও আর হ্যাঁ, কাল সকালে ব্রেকফাস্ট করে লোকাল সাইট সিন দেখে দারিংবাড়ির দিকে রওনা দেব। আচ্ছা বেশ, আমি বাহাদুরকে সকাল 8টা নাগাদ গাড়ি লাগিয়ে দিতে বলছি। আর এখানে কিন্তু ডিনার ঘরের ভেতর সার্ভ করা হয়, মালিকের করা হুকুম। এসব মাছ মাংসের গন্ধ যেন দাইসেন লামার নাকেও না যায়। ডিনার সেরে বাইরে একটু পায়চারি করতে বেরোলাম আমি ও অনিকেন্দ্রবাবু। বুঝলে ভায়া, আমার কেমন জানি গড়বড় লাগছে। হ্যাঁ, এই লামা লোকটা মোটেও ঠিক লাগছে না আমার। না তুমি বলো ওই মানুষের ঘরে কি এমন কেউ থাকতে পারে যার জন্য কাউকে ঢুকতে দেবে না? দামি কিছু হলে তা তো আলমারিতেই রাখা যায় নাকি? হ্যাঁ, আমি তাকে সম্মতি জানিয়ে বললাম, তাও সবই ঠিকই বলেছেন। ওই দেখুন, ওনার ঘরের সব আলো নেভানো রয়েছে। কিন্তু বাকিটা শেষ করার আগেই ফোনটা বেজে উঠল। খুলে দেখলাম YSMS এক্সিকিউশন ডিটেক্টেড, অর্থাৎ খুব সামনের কোনো ঘর থেকে কেউ বা কারা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের মাধ্যমে কোনো মানুষের সাথে সংযোগ স্থাপন করছে, যা একান্ত গোপনীয় এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ধরা ছোঁয়ার বাইরে। সাধারণত সন্ত্রাসবাদী সংগঠনগুলোই একমাত্র এই সিস্টেম ব্যবহার করতে পারদর্শী হয়ে থাকে। কি হলো ভায়া, হঠাৎ থেমে গেলে যে? ফিসফিসিয়ে বলে উঠলেন অনিকেন্দ্রবাবু। তাকে ইশারায় চুপ করিয়ে এক পা করে যত দাইসেন লামার ঘরের দিকে এগোতে লাগলাম, ওয়েভ ফ্রিকোয়েন্সি ততই বাড়তে লাগলো। তবে কি দাইসেন লামা ভেগধারী? সন্ত্রাস ঘাঁটিগুলোর ইনফরমারের কাজ করছেন গোপনে? আর ভাবতে পারলাম না। আতঙ্কে অনিকেন্দ্রবাবুর কাঁধে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে আসতে যাব, হঠাৎ যেন একজোড়া চোখ দেখতে পেলাম শালবনের গাছের আড়াল থেকে। আর তার সাথে সাথে কানে এলো শুকনো পাতার উপর জুতোর ঘর্ষণের শব্দ। এগোনোর সাহস পেলাম না। কোনো ক্রমে লামার রুমের গণ্ডি পেরিয়ে আমরা বেরিয়ে এলাম। রুমে ঢুকে দেখি নিশুদা ও ডায়েরিতে এক মনে লেখালেখি করছে। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার আগের রাতে ঠিক যেইভাবে মুখস্থ বলতাম, ঠিক সবটা গড়গড় করে ওকে বলে গেলাম। নিশুদা সবটা শুনে বিন্দু মাত্র বিচলিত বোধ করল না। আমাকে হাঁপাতে দেখে গ্লাসে জল ঢেলে দিয়ে বলল, আচ্ছা সায়েন্টিস্ট, তুই কি ঠিক জানিস যে তোর মোবাইলের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক সিগন্যালটাই ডিটেক্ট করেছে? ভুলও তো হতে পারে। আমি অর্ধেকটা জল গিলেই বললাম, না নিশুদা, আল্ট্রাসাউন্ড ডিটেক্ট কখনোই ভুল হতে পারে না। ওয়ার্ল্ড ল্যাবেও এই অ্যাপ্লিকেশনই ব্যবহার করা হয়, যাতে করে ফোনে কথা বলার জন্য সিম কার্ডের কোনো প্রয়োজন না পড়ে। আর কমিউনিকেশনটা এনক্রিপ্টেড, অথচ আনলিস্টেড থেকে যায়। ব্যাপারটা কালকে একবার খুঁটিয়ে দেখতে হচ্ছে। আপাতত টর্চ লাইট রেডি রাখ, কারেন্ট গেল বলে। অনিকেন্দ্রবাবু আতঙ্কিত মুখে রুমে ফিরে গেলেন। ক্লান্ত দেহে বিছানায় ঢলে পড়লাম। নিশুদা তখনও বারান্দার জানলা দিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। চোখটা যে কখন লেগে এসেছিল খেয়ালই ছিল না। হঠাৎ মধ্যরাতে একটা তীক্ষ্ণ শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন কাঠের মেঝের ওপর একটা বস্তা ধড়াম করে পড়ল। উঠে দেখলাম নিশুদা অন্ধকারে বসে পড়েছে।
বুঝলাম শব্দটা ওর কানেও গেছে। এবার শব্দের তীব্রতা যেন ক্রমশ বাড়তেই থাকছে। কেউ যেন সেই বস্তাটাকে মাটির ওপর হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। অস্ফুট কণ্ঠস্বর, অভি, টর্চ লাইট দুটো বের কর, তাড়াতাড়ি জুতোটা পর। এক লাফে বিছানা থেকে বাইরের বারান্দার জানলা খুলল নিশুদা। অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম এক আততায়ী দাইসেন লামার গলায় কাপড় জাপটে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। লামা প্রাণপণে প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে আর চিৎকার করে কার একটা নাম নিচ্ছে বারবার। মাটির ওপর লুটিয়ে পড়ে ধস্তাধস্তি চলছে। নিশুদা চোখের পলকে স্টাডি টেবিলের ড্রয়ার থেকে ওর অস্ত্রটা বের করে আনলো। অভি, তাড়াতাড়ি দরজাটা খোল, টর্চ নিয়ে আমার পিছনে আয়। দরজা খুলে এক লাফে বাইরে বেরিয়ে গেল নিশুদা। ততক্ষণে দাইসেন লামা আর আততায়ী ওয়াচ টাওয়ারের ওপর উঠে গেছে। হাতে টর্চ লাইট ধরে শালবন তোপকে ছুট দিলাম সেই দিকে। নিশুদা আমার 5 পা আগে। হঠাৎ দেখি আততায়ী হাতের ধারালো অস্ত্রটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল লামার বুকের ওপর। নিমেষে হৃৎপিণ্ড কয়েক করে গেঁথে গেল সেই ধারালো অস্ত্রটা। বুক চেরা আর্তনাদে সে চিৎকার করে বলল, হেল্প প্লিজ আনাথ দেব রয়, প্লিজ। আততায়ী ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচের খাদে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করল। অভি, টাওয়ারের মাথায় আলো দেখা। এই বলেই নিশুদা ও রিভলভারের এক টিপে আততায়ীর দিকে লক্ষ্য করে দুটো গুলি ছুঁড়ে দিল। বাঁ কাঁধের হাড়টা বোধহয় তখনই ঝাঁঝরা হয়ে গিয়েছিল। পরেরটা 1 ইঞ্চি গ্যাপে টাওয়ারের সিমেন্টের থামে গেঁথে গেল। হুড়মুড়িয়ে উঠে এলাম ওয়াচ টাওয়ারের মাথায়। আমাদের দেখা মাত্রই আহত আততায়ী কাঁধের বাঁ দিক দিয়ে বয়ে যাওয়া রক্তধারাকে হাত দিয়ে চেপে যন্ত্রণায় গোঙাতে গোঙাতে এক লাফে খাদে ঝাঁপ দিল। তার চোখে টর্চ লাইটের আলো পড়া মাত্রই সে হাতের নাগালের বাইরে বেরিয়ে গেল। আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে মেরুদণ্ডে হিম শীতল স্রোত বয়ে গেল। আতঙ্কে চিৎকার করলাম, কে? নিশুদা তৎক্ষণাৎ বন্দুকটা তাক করলো তার দিকে। কাঁপা হাতে তার মুখে আলো ফেলে দেখি এক স্বল্পাকৃতির লোক। তাকে মাথার দুধারে গড়িয়েছে অল্প চুল, মুখে একটা তীব্র বিরক্তি আর আতঙ্ক মিশ্রিত ভাব। অস্ফুটে বলে উঠল, এই আমি ভায়া। বাইরে গুলির আওয়াজ পেয়ে কটেজের সবাইকে ডেকে নিয়ে বাইরে বেরিয়ে দেখি এই কাণ্ড। দূর থেকে দেখলাম মহাদেবদা, রনেন, নিশিকান্তবাবু আর সিকিউরিটি গার্ড এদিকেই ছুটে আসছে। মুখে টর্চ লাইট ফেলে দেখি ততক্ষণে দাইসেন লামার যন্ত্রণায় কাতরানো দেহ স্থির হয়ে গেছে। আমার হাওয়াই চটির নিচে অনবরত বয়ে চলেছে রক্ত। চোখ দুটো ওপর দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কি যেন ভয়ঙ্কর কৌতুক সেই চোখে। শেষ মুহূর্ত পর্যন্ত কি যেন বলতে চাইছিলেন তিনি। ভোর রাতের গাড়িটা সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে লেগে গেছিল। প্রাইমারি ওয়েপন স্ট্রাঙ্গুলেশন হয়ে থাকলেও তা দিয়ে দাইসেন লামাকে ঘায়েল করতে পারেনি আততায়ী। তাই বুকে ছুরি বসিয়ে হৃদযন্ত্রের মাংসপেশি মুচড়ে দিয়েছে। নিয়মমাফিক তার দেহ তুলে দেওয়া হলো মনস্ট্রি কর্তৃপক্ষের হাতে। বাড়ির কারোরই কোনো খোঁজ খবর পাওয়া গেল না। অগত্যা পোস্টমর্টম আর ডেথ সার্টিফিকেট থানা থেকে নিশুদাই নিতে গেল। আচ্ছা নিশুদা, দাইসেন লামা যদি তিব্বতী হয়ে থাকেন তবে তো ওনার তোমাকে চেনার কথা নয়, কিন্তু শেষ মুহূর্তে বারবার তোমার নাম নিচ্ছিল কেন? আমি নিশ্চিত উনি কোনো সন্ন্যাসী ছিলেন না। এটা নিতান্তই ওর ভেগ। তার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো পরিচয়, যা তিনি গোপন রাখতে চেয়েছিলেন। আর তোর কথা মতো যদি উনি রেডিও কমিউনিকেট ব্যবহার করে থাকেন, তবে এই মৃত্যু রহস্য অনেক দূর গড়াবে রে অভি। ওনার ঘর থেকে কিন্তু রেডিও কমিউনিকেট বা অন্য কোনো সন্দেহজনক আসবাব উদ্ধার হয়নি। সেগুলোই বা গেল কোথায়? নিশুদা নিরুত্তর রইল। থানার অফিসার ইনচার্জ সত্যপ্রিয় চ্যাটার্জি নিশুদার পূর্ব পরিচিত। এর আগে অনেক কেস সলভ করতেই নিশুদা তাকে সাহায্য করেছে। রিপোর্টগুলো নিশুদার হাতে তুলে দিয়ে সে বলল, দেখ, শুধু ভারত সরকার নয়, তিব্বতী মঙ্ক ওয়েলফেয়ার সোসাইটিও লেগে পড়েছে। খুনের তদন্ত চাই, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে ওনার কোনো বাড়ির লোক নেই,
কটেজের রুম থেকে এমন কিছুই পাওয়া যায়নি যা দিয়ে কোনো লিড পাওয়া যেতে পারে। আমরা সত্যিই দিশেহারা। এখন নিশু তুই ভরসা, তোকে কিছু করতে হবে রে। দাইসেন লামা মৃত্যুর আগে বারবার কেন আমার নাম নিল আমি জানি না। আমাকে তো ওর চেনার কথাও নয়, তাই উনি কি বলতে চেয়েছিলেন সেটা তুই না বললেও আমি এমনিতেই তদন্ত করে দেখতাম। একজন মানুষ যার কোনো শত্রু থাকার কথা নয়, যেহেতু বহু বছর আগে সে সংসারের মায়া ত্যাগ করে সব মোহের বেড়াজাল কাটিয়ে সন্ন্যাস নিয়েছে, তাকে কে বা কারা কি উদ্দেশ্যে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইল সেটা তো জানতেই হচ্ছে। বেশ, তবে তুই ইনভেস্টিগেশন শুরু করে দে। যা যা সাহায্য লাগবে আমাকে বলবি। আমার নাম্বার তো তোর কাছে আছে, জাস্ট একটা ফোন করবি, আমি ঠিক চলে আসব। চাটা শেষ করে থানা থেকে বেরিয়ে এলাম আমরা। ফেরার পথে জিরাঙ্গা মনস্ট্রি হয়ে ফিরব। গাড়ির দরজাটা লাগিয়ে বলল নিশুদা। আমি আর অনিকেন্দ্রবাবু পেছনে উঠে বসলাম। মশাই, দেখুন দেখুন, আপনি না চাইতেও এই রহস্য এসে আপনার দরজায় কড়া নাড়া দিচ্ছে, খট 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 করে। তবে আর দেরি কিসের, চলুন ঝাঁপিয়ে পড়া যাক। আপাতত আমাদের গন্তব্য জিরাঙ্গা মনস্ট্রি। গাড়ি স্টার্ট দিয়ে এগোতেই উত্তর দিল নিশুদা। আমি বললাম, এখানে কি শুধু তিব্বতীরাই থাকে? ঠিক তাই। এই 65-তে চীনের তিব্বতী অধিগ্রহণের পর সেখানকার রিফিউজিরা এই দেশে আসে এবং তাদের অনেক জায়গাতেই থাকার জায়গা দেওয়া হয়, তার মধ্যে এই জিরাঙ্গাও একটি। তবে এখানে নেপাল বা অন্য বৌদ্ধ মানুষের আনাগোনাও রয়েছে। ঘণ্টাখানেক পর পদ্মা সম্ভব মহাবিহার মনস্ট্রিতে এসে পৌঁছলাম। পূর্ব ভারতের সবচেয়ে বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি হলো এইটা। আগে শোনা যায় ওই 2010-এ দলাই লামা স্বয়ং এসে এই মনস্ট্রিটির উদ্বোধন করেছিলেন। বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন অনিকেন্দ্রবাবু। নিশুদা সামনে এগিয়ে এক অল্প বয়সী ছেলেকে বলল, আমরা আব্বতের সঙ্গে কথা বলতে চাই, দয়া করে একটু ওকে ডেকে দেবেন। সে আমাদের নিয়ে একটা সরু গলির ভেতর দিয়ে একটা অন্ধ কূপে নিয়ে এলো। সেখানে দিনের আলো প্রবেশ করে না। দেওয়ালে নানান রঙের কারুকার্যে তিব্বতী দেবতা এবং মানুষের মুরাল খোদাই করা। মোমবাতির আলোয় এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছে। শাক্যমুনি, মৈত্রেয়, মঞ্জুশ্রী, এই হলো মহাকাল, আর ইনি পদ্ম সম্ভবে। একে একে বোঝাতে থাকলো নিশুদা। ছেলেটি ইশারায় আমাদের অন্ধকার ঘরটায় আসতে বলল। ভেতরে ঢুকিয়ে বাইরে দিয়ে সে টেনে দিল দরজাটা। আমাদের ওপারে বসে গভীর সাধনায় মগ্ন সেই মনাশ্রীর আব্বাত চিনসু লামা। কিছুক্ষণ পর তার সাধনা শেষ হতে সে চোখ খুলে আমাদের দিকে তাকালো। ঘরের মধ্যে একটা মাত্র মোমবাতির আলোয় তার মুখমণ্ডলীর দর্শন পেলাম। মৃদু স্বরে সে বলল, আপনারা আমার থেকে কি সাহায্য চান? আপনার মনাস্ট্রির একজন লামা গতকাল মধ্যরাতে খুন হয়েছেন, তার তদন্তের জন্যই ওর এই মনাস্ট্রির ঘরটা সার্চ করে দেখতে চাই। কি? কেন? আপনি কে যে আপনাকে সার্চ করতে দেব? নিশুদা মাটি থেকে উঠে দাঁড়ালো। আমি নিশানাথ দেবরায়, পেশায় অধ্যাপক আর নেশায় গোয়েন্দা। দাইসেন লামার হত্যাকাণ্ডের সমাধান করতে আমাকে সরকারিভাবে নিয়োগ করা হয়েছে। আপনার ঠিক পিছন দিকে যে কুকরি ছুরির জোড়া পড়ে রয়েছে তার মধ্যে ব্ল্যান্ট মানে চাকমাকের পিসটা দেখতে পাচ্ছি, কিন্তু ধারালো কোর্দাটা কোথায়? আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন মিস্টার দেবরায়? তেমন কিছু না, ঠিক এই একই ধরনের একটা কোর্দা কুকরি ছুরি দিয়েই গত রাতে খুনটা করা হয়েছে। আর সেই খুনটা যে আপনি করিয়েছেন সেটা প্রমাণ করতে আমার একদমই সময় লাগবে না। চিনসুলামা হাঁটু গেড়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তার কপালের ভাঁজে জমতে থাকে বিন্দু বিন্দু ঘাম। ঢোক গিলে সে বলল, আপনি ঠিক বিশ্বাস করবেন কিনা জানি না মিস্টার দেবরায়, আমার মনাস্ট্রির এক মধ্যবয়সী ছেলে অঞ্জন লামা গতকাল আমার থেকে ছুরিটা কাজের জন্য নিয়ে গেল। তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। ছোটবেলা থেকেই আমার কাছে মানুষ হয়েছে সে। তিব্বত থেকে ওকে নিয়ে এসেছিলাম 10 বছর আগে।
বেশ মাসখানেক হলো ওর মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে। পড়াশোনার ওপর থেকে মন উঠে গেছে, মদ গাঁজা চরস এইসব নেশায় ডুবে যাচ্ছিল দিনের পর দিন। বাইরে ঘুরে বেড়াতো, কারোর কথা শুনতো না, কিন্তু আশ্চর্য ব্যাপার, হাতে টাকা এসে যাচ্ছিল কোথা থেকে, কে দিচ্ছিল আমরা জানি না, তবে ও যে অসৎ পথে হাঁটছিল এইটুকু বুঝতে পেরেছিলাম। আপনারা থানায় মিসিং ডায়েরি করেছেন? না, এখন ওই সন্দেহের ব্যাপারে কেউ জানে না আমি ছাড়া। সাহস হয়নি, কারণ আমি নিজেই না জড়িয়ে যাই। কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি, আর কেনই বা করবো আমি খুন? আচ্ছা বেশ, আপনি যখন আমাদের বিশ্বাস করতে বলছেন তখন নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা অঞ্জনের ফিরে আসা অবধি অপেক্ষা করব। তার আগে কেউ কিছুই জানবে না। কিন্তু আমরা একবার দাইসেন লামার ঘরটা দেখতে চাই। বেশ, আসুন আমার সাথে। আমি, নিশুদা ও অনিকেন্দ্রবাবু তাকে অনুসরণ করে এগিয়ে গেলাম। চাবি খুলতেই তার ঘরের ভেতর ঢুকলাম। নিশুদা এগিয়ে গেল খাটের পাশে আধ খোলা ড্রয়ারটার দিকে। ড্রয়ারের ভেতর একটা কাগজ, তার উপর তিব্বতী অক্ষরে লেখা 3-4টে লাইন। তার উপর রয়েছে এক প্রাগৈতিহাসিক তামার বজ্র। নিশুদা কাগজটা চিনসুল আমার হাতে দিয়ে বলল, এটার বাংলা, ইংরেজি বা হিন্দি অর্থ কি দাঁড়ায়? গোধূলির ললাট, শকুনি রক্ষী গোলকে রক্তের জমাট, দিস্তায় দোমড়ানো হার পাঁচরে, বজ্রাঘাতে বিনষ্ট করবে মহাকালের সুহৃদ। নিশুদার চোখে আত্মবিশ্বাসের বারুদ লক্ষ্য করলাম। বাকি জায়গা তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু উদ্ধার করা গেল না। অবশেষে বেরিয়ে আসতে যাব, তখন অনিকেন্দ্রবাবু বললেন, মশাই, এই 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 দেখুন, ওনাকে তো চেনাই যাচ্ছে না। যদিও গতকাল অন্ধকারে অতটাও ভালো করে দেখিনি, তাও মুখের ছাঁচটা দিব্যি মনে আছে। হ্যাঁ, তার হাতে একটা ছবি। কোথায় পেলেন এটা অনিকেন্দ্রবাবু? আরে ভাইয়া, সেটাই তো বলছি। দাইসেন লামা রবীন্দ্রনাথের লেখা পড়তেন। এই দেখো, এই দেখো, বইয়ের কভারে গোড়া দেখা মাত্রই আমি ছুটে এসে দেখালাম পাতার ভিতরে এই ছবিটা। এই বলে অনিকেন্দ্রবাবু আহ্লাদে আত্মহারা হয়ে পড়লেন। নিশুদা, তার মানে উনি বাংলা জানতেন? অজানা ভাষা শিখলেও কেউ গল্পের বই পড়ে নাকি? চিনসুলামা তৎক্ষণাৎ বললেন, হ্যাঁ, উনি তো বাংলা বলতেনও, এমনকি হিন্দি বা অন্য ভাষার থেকেও ভালো বলতেন ওটা। অভি, ছবিটা দে তো দেখি। এটা তো গুলিয়া আইস ক্যাপ, শিবত্বের মালভূমিতে অবস্থিত, আর দাইসেন লামা সহ আরো 5 জন এরা। বাকিটা শেষ করার আগে ছবিটার দিকে একবার তাকিয়ে নিশুদা বলল, আমরা আসি চিনসুলামা, এই রহস্যের কিনারা করেই আবার ফিরব। সাবধানে থাকবেন, ফিরে এসে দেখা হচ্ছে। চলে আয় অভি, আসুন অনিকেন্দ্রবাবু। তাড়াহুড়ো করে বেরিয়ে গাড়িতে ওঠা মাত্রই ওকে জিজ্ঞেস করলাম, এখন কোথায় যাচ্ছি নিশুদা? আর তুমি ওই ছবির মধ্যে কি এমন খুঁজে পেলে? নতুন কোনো লিড? তিব্বত। হোটেলে গিয়ে তাড়াতাড়ি লাগেজ প্যাক করে রেডি হবি, বিকালের ফ্লাইটটা ধরতে হবে। আমি সত্যপ্রিয়র থেকে ইমার্জেন্সি টিকিট আর স্পেশাল ভিসার ব্যবস্থা করছি। বাকি কথা রুফ অফ দ্য ওয়ার্ল্ডে বসে শুনবি। বলেন কি মশাই, শেষমেশ আমরা দলাই নামার দেশে যাচ্ছি? তবে রহস্যের মায়াজালের শেষ প্রান্তরের কল্পনায় মত্ত হয়ে আনন্দে আত্মহারা অনিকেন্দ্রবাবু হাততালি দিয়ে ওঠেন। কটেজে ফিরে কোনো রকমের স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বর এয়ারপোর্টের উদ্দেশ্যে। নিশুদার মূল্যদাসেব বাবাজি তবে মুখ তুলে চেয়েছেন এই ভ্রমণ পিপাসু সত্তাগুলোর দিকে। আরও একবার কৈলাসের অতল গহ্বরে কালচক্রে তলিয়ে যাওয়া সাম্বালা সাম্রাজ্য যেন ডাক দিচ্ছে। আমরা এগিয়ে চলেছি সেই পথেই। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে সন্ধেবেলা পাড়ি দিয়ে এসে পৌঁছলাম সাংহাইতে। মধ্যরাতে এসে নামলাম সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে এগিয়ে চললাম রেলওয়ে স্টেশনের দিকে।
ঘন্টা 5 রাস্তা ও তারপর ফ্লাইট জার্নি করে ক্লান্ত ছিলাম বটে, তবে জীবনে প্রথমবার কুইংঘাট টিবেট রেলওয়েতে যাত্রার আনন্দ আর উত্তেজনা যেন সবটা ভুলিয়ে দিচ্ছিল। নতুন দেশ, সেই মানুষজনের ভাষাও অজানা, আদব কায়দা অচেনা, তবুও মনের ভেতর এক ওয়ার্ল্ডার লাস্ট সত্তা যেন প্রতিনিয়ত জেগে উঠছিল। টানা চোখ ও চ্যাপ্টা নাক, আকৃতিতে ছোট মানুষের থিকথিকে ভিড় ঠেলে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে গেলাম আমরা। ভায়া, এই মশাইয়ের চক্করে আর কত যে রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করবো তা ভগবানই জানেন। উফ, আমরা এখন রেড ড্রাগনের দেশে, ভাবা যায়। বাবারে বাবা। এই বলেই অনিকেন্দ্রবাবু 2 পা এগিয়ে থাকা নিশুদাকে জিজ্ঞেস করলো, মশাই, রহস্যের সমাধান হবে আপনার হাতে, এই ভেবেই কেমন আমার গায়ে গিরি করে কাঁটা দিচ্ছে। বাবা, বিদেশের মাটিতে খুনি ধরতে এসেছি আমরা। ধর বেটাকে, ধর, এই করে ধরবো পুরো একদম। নিশুদা হাতের ট্রলিটা নিয়ন্ত্রণে এনে ফিসফিসিয়ে বলল, অনেকটা পরিষ্কার হয়েছে, শুধু বাকিটা যাচাই করে দেখবো বলেই এত দূর আসা। সত্যি নিশুদা, কে খুন করলো দিনসুল আমাকে, আর কেনই বা করলো বলো না। ট্রেনে ওঠ, পার্সোনাল কেবিন নিয়েছি, তারপর সবটা বলবো। ট্রেন ছাড়লো ভোরের দিকে। সাংহাই থেকে লাসা অর্থাৎ তিব্বত 47 ঘন্টার যাত্রাপথ। আরামকেদারার নরম গদিতে পা মেলে চোখ বুজে রইলাম। নিশুদাকে ল্যাপটপটা নিয়ে নাড়াচাড়া করতে দেখে বুঝলাম কিছু একটা নিশ্চয়ই আবিষ্কার করেছে ও। ব্যাকপ্যাক থেকেও ডায়েরিটা বের করে খুব দ্রুত কী সব লিখছে। অনিকেন্দ্রবাবু ততক্ষণে ঘুমিয়ে কাদা। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে কেনা 12 নাইটের পাতায় চোখ বোলালাম। জাহাজডুবিতে হারিয়ে যাওয়া ভায়োলা আর সেবাস্টিয়ানের পরিণতির ইতিবৃত্তান্ত। তখন ক্লান্তির কাছে হার মেনে নিয়েছিলাম, তাই ট্রেনের দুলুনির তালে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানা নেই। ঘুম ভাঙল অনিকেন্দ্রবাবুর উচ্ছ্বাসে। দেখো 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 ভাই, দেখো চতুর্দিকে কেমন বরফে ঢাকা পাহাড়, আর ওই যে নদীর উপর কি অপূর্ব ভাবে ঝলমল করছে চূড়াগুলির প্রতিচ্ছবি। দেখো না রে বাবা, ওই ওগুলোকে বলে আলপাইন লেক। পাহাড়ের কোলে মাটি থেকে 10,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত জলাশয়। আমরা তিনজনেই কাঁচের জানলার ওপর ভর করে সেই মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। ওই দেখো ঘোড়া বরফের ওপর দিয়ে বাঁধন ছাড়া হয়ে ছুটে চলেছে, আর ওই যে দূরে রুক্ষ তৃণভূমির ওপর চড়ে বেড়াচ্ছে ইয়াকের দল। হঠাৎ ট্রেনটার গতি যেন একটু স্থবির হলো। লোহার পাতের সাথে চাকার ঘর্ষণে বুঝলাম ট্রেনটা 13,000 ফুট উচ্চতার এক লোহার ওভারব্রিজ ধরে বাঁক নিচ্ছে। সে এক অভূতপূর্ব অনুভূতি। বরফের চাদরে মোড়া জনহীন প্রান্তর, তার মাঝপথ দিয়ে ছুটে চলেছে রেলগাড়ি। কেবিনের দরজায় কে যেন খটখটিয়ে উঠল। ইওর অর্ডার স্যার, বক্সড মিল্ক অ্যান্ড ব্ল্যাক কফি, বলে উঠল দরজার ওপাশের মানুষটা। মন্ত্রমুগ্ধ হয়ে প্রকৃতি উপলব্ধি ছেড়ে অন্য কোনো দিকে মন দেওয়ার মতো ইচ্ছে হলো না আমাদের। বাইরের দিকে তাকিয়ে নিশুদা বলল, প্লিজ কাম ইন। গলাটা কেন জানি না খুব চেনা মনে হলো। আলগোছে ঘাড় ঘুরিয়ে ড্রেসিং মিররে রিফ্লেকশন দেখে এক ধাক্কায় অনিকেন্দ্রবাবু আর নিশুদাকে টেনে সরিয়ে চিৎকার করে বলে উঠলাম, নিশুদা সামলে! এক কোপে নিশুদার পিঠে ছুরি না বসাতে পেরে সে আহত বাঘের মতোই দ্বিতীয়বার লাফিয়ে উঠল। তবে সেই চেষ্টা ব্যর্থ হবে তা জানতাম। ততক্ষণে নিশানা দেবরায় তলপেটে এক লাঠিতে তার পৌষ্টিকতন্ত্রের দফা রফা করে ছেড়েছে। যন্ত্রণায় কাতরে মাটিতে হামাগুড়ি দিতে দিতে পালানোর তাল করছিল। ঠিক সেই সময়ে নিশুদা অনিকেন্দ্রবাবুর কলারের ওপর থেকে মাফলারটা টেনে তার গলায় পেঁচিয়ে মেরুদণ্ডে মালাইকাঠি ভর করে হেসে বলল, কি নিশিকান্ত বাবু, খুব সস্তার মেকআপ। সেই প্রথম দিন ট্রেনে ওঠার পর থেকে দেখছি আপনি এই ছদ্মবেশ নেওয়ার ব্যাপারে একেবারে অকর্মণ্য। কেন যে এজেন্সি এত লোক থাকতে আপনাকেই আমাকে ফলো করতে আর খুন করতে পাঠালো কে জানে। মশাই, এটা নিশিকান্ত বাবু বলেন কি? কিন্তু উনি তো কটেজের ম্যানেজার। এখানে আমাদের ফলো মানে আমার কেমন যেন সবগুলি একদম ঘেরি পাকিয়ে যাচ্ছে। তার বাবা একটু খোলসা করে বলুন না। আমি
কুইংহান রেলওয়ে পুলিশকে ফোন করে সবটা জানালাম। নিশিকান্তবাবু রাগে যন্ত্রণায় গুমিয়ে উঠল। নিশানাথ দেবরায়, কেউ বাঁচবে না, সব কটা এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। যা বলছি শুনুন, আমাকে ছেড়ে দিন, আর নিজেরাও এখান থেকে ফিরে যান এখনই। আমি আর অনিকেন্দ্রবাবু চাদর আর লকিং চেন দিয়ে তার হাত পা বেঁধে ফেললাম, পরে স্টেশনে পুলিশ আসার আগে অবধি যাতে তাকে ঘায়েল করে রাখা যায়। নিশুদা উঠে দাঁড়ালো। আমি আর অনিকেন্দ্রবাবু ওর রহস্যভেদ শুনতে শুনতে এক অন্য জগতে হারিয়ে গেলাম। বছর দেড়েক আগে 6 সদস্যদের নিয়ে গঠিত গবেষকের দল পৃথিবীর সৃষ্টির ও বিবর্তনের পর জলবায়ুর পরিবর্তন চিহ্নিত করার উদ্দেশ্যে তিব্বতী মালভূমির গুলিয়া আইস ক্যাপে এসে হাজির হয়। ঘটনাক্রমে তারা গ্লেসিয়ার অর্থাৎ তুষার নদীর 50 ফুট গভীরে আবিষ্কার করে ফেলে 15,000 বছরের পুরনো কিছু মারাত্মক পরজীবী। 33টি মারাত্মক প্রাণনাশী ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বরফের চাঁইয়ের অন্তঃস্থলে। উদ্ধার করে নিয়ে আসা হয় ল্যাবে। সেখানেই -5 ডিগ্রি সেলসিয়াসে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে গবেষণা শুরু করে এই 6 জন গবেষক। এর মধ্যে একজন ছিলেন দাইসেন লামা, যার আসল নাম ডক্টর আনন্দমোহন ঘোষাল। নিশুদার কথা শুনে বাকিটা আন্দাজ মতো মাথায় সাজিয়ে নিয়ে বললাম, আর এই গবেষণাকে তুরুপের তাস বানিয়েই সাইলেন্ট বায়োলজিক্যাল ওয়ার চালাতে চাইল চীন। এই গবেষকদের কিনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাতে এরা রাজি না হওয়ায় মেরে ফেলার হুমকি দেয়। আর তাই আনন্দমোহন বাবু মানে দাইসেন লামার মতো ছদ্মবেশ নিয়ে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়ে এরা গোপনে গবেষণা চালিয়ে যাচ্ছে। আর এরা নিজেদের মধ্যে কমিউনিকেশনের নিরাপদ মিডিয়াম রেখেছিল, তাই ওনারা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ YSMS ব্যবহার করত। তার মানে সন্ন্যাসটা নিয়েছিলেন শুধুমাত্রই চীনাদের সন্দেহ এড়ানোর জন্য। সাবাস অভি, কাজের প্রতি একনিষ্ঠতা আর মানুষের কল্যাণে এরা 6 জন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। আনন্দমোহন বাবু উত্তর কলকাতার বাসিন্দা। স্ত্রী মারা গেছেন বছর 6 আগে। বাড়িতে আছে একমাত্র ছেলে বিহারীনাথ ঘোষাল, যার বয়স 29, এবং সে বড়বাজারে একটা ট্রাভেল এজেন্সির মালিক, যার নাম ঘোষাল ট্রাভেলস। আর প্রতি মাসে এক চীনা প্যাথোলজিক্যাল সংস্থা থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকে। অনিকেন্দ্রবাবু চলন্ত ট্রেনের গ্লাস পেনটা ধরে উঠে দাঁড়িয়ে বললেন, মানে গোয়েন্দা নিশানাথ দেবরায় যে দারিংবাড়িতেই বেড়াতে আসছে, এই কথাটা বিহারীনাথের ছদ্মবেশী বিজ্ঞানী বাবা জেনে যায়। আর বাবা একজন ভরসাযোগ্য মানুষের কাছে সবটা বলবে। সেই খবরটা পেয়েই এই নিশিকান্ত বাবুকে আমাদের ফলো করায় আর আনন্দমোহন বাবুকে খুন। ওরে বাবা রে বাবা, কি ভয়ঙ্কর কাণ্ড বলুন তো মশাই। হ্যাঁ, নিজের স্বার্থে বাবাকে খুন করলো। একটু গড়বড় করলেন অনিকেন্দ্রবাবু। খুনটা উনি নিজে করেননি। এমনকি উনি এই দারিংবাড়ি মান্দাসুরু তল্লাটি ছিলেন না। কটেজের আগের ম্যানেজারকে দিন 5 ছুটিতে পাঠিয়ে অ্যাসিস্ট্যান্ট নিশিকান্ত বাবুকে উনি পাঠালেন, যিনি ট্রেন থেকেই ফলো করতে থাকেন আমাদের। ওরা ভেবেছিল নিশানাথ দেবরায়ের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। ওর কপালে ওই ছড়ে যাওয়া দাগটাকে যদি উনি আর ঢাকতে পারেননি। এদিকে জিরাঙ্গা মনেস্ট্রি থেকে অঞ্জন লামাকে কোর্দা কুকরি ছুরি দিয়ে খুন করতে পাঠানো হলো, যাতে দাইসেন লামা রূপী আনন্দমোহন বাবু গোয়েন্দা দেবরায়কে একটু আভাস দিয়ে ফেলে। নিশুদা বাকিটা বলতে গিয়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল শিরদাঁড়ার যন্ত্রণায় কাতর নিশিকান্ত বাবুর পাশে। নিশিকান্ত বাবু, নকল গোঁফ, পরচুলা, দাড়ি এইসব কি আপনি খুলবেন? নয়তো আমাকে আবার একটু কষ্ট করতে হবে। এমনিতেই আপনার মালিক বিহারীনাথ বাবু এখন কলকাতা পুলিশের কোলে বসে জামাই আদর খাচ্ছে। একটু একটু করে গায়ের চামড়া তুলে নেওয়াটা কিন্তু বেশ কষ্টের। তাই আপনি বলে ফেলুন দেখি, আনন্দমোহন বাবুর সমস্ত কমিউনিকেশন ডিভাইস, ল্যাপটপ আর যাবতীয় গবেষণাপত্র কার হাতে তুলে দিয়েছিলেন? সেরাতে খুনটা হওয়ার পরই সবাই যখন ওয়াচ টাওয়ারে দাইসেন লামাকে নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় আমি ওনার ঘর থেকে সবকিছু নিয়ে চীনাচরের হাতে তুলে দিই। ও পিছনে শালবনেই অপেক্ষা করছিল। এর বেশি আমি আর কিছু জানি না। নিশিকান্তবাবু শেষ করা মাত্রই ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ালো।
নিমেষের মধ্যে পুলিশ দলবল সহ এসে উপস্থিত হলো আমাদের কেবিনে। আজ আপনাদের মতো মানুষদের জন্যই আমাদের শহরের এতগুলো মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। শ্মশানে, কবরস্থানে লাশের পাহাড় জমে রয়েছে। ছোট শিশুদেরও ছাড়লেন না আপনারা। ডাক্তারেরা অসহায়ের মতো অন্ধকারে হাতড়াচ্ছে, একটুও বিবেকে বাঁধল না, তাই না? মনুষ্যত্বহীনের মতো কটা টাকার লোভে পাপ করে গেলেন। ছি, নিয়ে যান ওনাকে। নিশিকান্তবাবু মাথা নিচু করে সবটা শুনলেন, একটা রাও কাটলেন না। হাতে হাত করা পরিয়ে টানতে টানতে তাকে নিয়ে গেল তারা। ট্রেন ছাড়ল। আমি আর অনিকেন্দ্রবাবু ঘটনাটা শুনে স্তম্ভিত হয়ে বসে রইলাম। বিকেলের সময় নিশুদা হঠাৎ বলল, ব্যাগ গোছা অভি, পরের স্টপেজেই নামতে হবে। অনিকেন্দ্রবাবু, উঠুন উঠুন। এই আমরা তিব্বত চলে এলাম মশাই, নাকি স্বপ্ন? এই ভায়া, ও ভায়া, আর শোনো না, একটা কুটুস করে চিমটি কাটো, একটা চিমটি কাটো না। আরে একটু দেখবো এটা স্বপ্ন নাকি বাস্তব, আমার কেমন মনে হচ্ছে যেন। আমরা পরের স্টেশনে নেমে কোথায় যাব ওই রাতের অন্ধকারে? কথাটা শুনেই ও ঘাড় ঘুরিয়ে বলল, গোধূলির ললাট, শকুনির অক্ষি গোলকে রক্তের জমাট, দিস্তায় দুমড়ানো হাড় পাঁজরে বজ্রাঘাতে বিনষ্ট করবে মহাকালের সুহৃদ। এক অজানা প্ল্যাটফর্মে হাড় হিম করা ঠান্ডায় আমরা তিনজনে নেমে পড়লাম। তখনও দিনের আলো খানিকটা হলেও অবশিষ্ট রয়েছে। নিশুদা এগিয়ে গিয়ে এক ক্যাব ড্রাইভারকে ধরে বলল, দামো মনেস্ট্রি যেতে হবে, শর্টকাট পথে, খুব তাড়াতাড়ি। সে ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। আমরা উঠে বসতেই দ্রুত বেগে গাড়িটা এগিয়ে চলল গন্তব্যের দিকে। রুক্ষ উপত্যকার তলদেশ বেয়ে অস্তগামী সূর্যের শেষ রশ্মিতে রাঙা পথের ন্যায় ছুটে চলেছে গাড়ি। হঠাৎ একটা আচমকা হ্যাঁচকা টানে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। কি হলো নিশুদা? রাস্তার মাঝখানে কতগুলো শকুন মরে পড়ে রয়েছে, বলল ড্রাইভার। এতগুলো শকুন একসাথে এইভাবে মারা যাচ্ছে, অদ্ভুত ব্যাপার তো। আর এখানে এত শকুন এলোই বা কোত্থেকে? এই সামনে একটা স্কাই ফিউনারালের ব্যবস্থা আছে। এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মনাস্ট্রি, যেখানে মৃত মানুষের মাংস কেটে শকুনকে খাওয়ানো হয়, আর অবশিষ্ট কঙ্কালটির হাড় গুঁড়িয়ে তাতে কাঁচা রক্ত ঢেলে এই নরমাংসের সঙ্গে মাখিয়ে উৎসর্গ করে শকুনকে, আর মরার খুলি বাঁধিয়ে রাখা হয় মনাস্ট্রির দেওয়ালে। এই সবজি, কিন্তু কদিন ধরেই দেখছি শকুন মারা যেতে শুরু করেছে। গাড়িটা নিয়ে সামনে অপেক্ষা করুন, আমরা এক্ষুনি ফিরে আসছি। চলে আয় তোরা। বাছা ধন, এবার পড়েছ নিশানাথ দেবরায়ের খপ্পরে, আর তোমায় বাঁচায় কে? গাড়ি থেকে নেমেই আমরা পাহাড় বেয়ে ছুট দিলাম মনাস্ট্রির দিকে। গোধূলির ললাটে মানে হচ্ছে নিশার কপালে বা রাতের সূচনাতে, শকুনির অক্ষি গোলকে রক্তের জমাট। এর অর্থ হলো গবেষণার স্বার্থে নিরীহ মানুষের ওপর ওই রোগের ঔষধ প্রয়োগ করার কারণে তারা মারা যাচ্ছে, আর ধর্মের দোহাই দিয়ে সেই বেওয়ারিশ লাশ কেটে খেতে দেওয়া হচ্ছে শকুনকে, যার ফলে শকুনেরাও অসুস্থ হয়ে মারা পড়ছে। তিস্তায় দোমড়ানো পাঁজরে হাড় পাঁজর টুকরো টুকরো করে তা উৎসর্গ করা হচ্ছে ভগবানকে। সেই স্থানকে উদ্দেশ্য করতে চেয়েছিলেন দাইসেন লামা, অর্থাৎ আনন্দমোহন বাবু। বজ্রাঘাতে বিনষ্ট করবে মহাকালের সুহিত, মানে এখানে মহাকাল বলতে বৌদ্ধতন্ত্রের দেবতা মহাকালের কথা বলা হয়েছে। বজ্রাঘাতে হলো ওই তামার বজ্রটি, যা বৌদ্ধ শাস্ত্র মতে মহাকালের হাতে দেখা যায়। আর এই সুহৃদ শব্দটির অর্থ হলো বন্ধু বা নাথ। খুলির মাথায় ছিদ্র করে সেই অংশ দিয়ে এরা হার বানিয়ে রাখে, আর সেটাই এই গুপ্ত পথের চাবিকাঠি। মশাই, ব্রাভো ব্রাভো ব্রাভো, আপনার জবাব নাই, সত্যি আপনার জবাব নাই। অবশেষে আমরা এসে উঠলাম মনাস্ট্রির পেছন দিকে। প্রবেশ নিষিদ্ধ, তাই পাঁচিল টপকে ভেতরে ঢোকা ছাড়া আর কোনো পথ নেই। আমি যদি ভুল না হয়ে থাকি, তবে ওই দলের বাকি গবেষকদেরও এখানে আটকে রাখা হয়েছে, আর মৃত্যু হুমকি দিয়ে সেই ভাইরাসের ঔষধ তৈরির কাজ চালানো হচ্ছে। আমি আগে উঠে গিয়ে
পেছনের দরজাটা খুলে দিচ্ছি। নিশুদা আমার কাঁধ চাপড়ে সম্মতি জানালো। এইদিকে বেশি লোক আসে না বোধ হয়। আমি সুযোগ বুঝে পেছনের দরজার ছিটকিনিটা খুলে দিলাম। নিশুদা ওর রিভলভার নিয়ে এগিয়ে এলো। ভায়া, আজ মৃত্যুকে বড় কাছ থেকে দেখছি। ধরা পড়লে ওই শকুনের ব্রেকফাস্ট হওয়া রে বাবা কেউ আটকাতে পারবে না, না কেউ না। এক পা করে আমরা যজ্ঞের আগুনে আলোকিত পথ ধরে সেই দিকে এগিয়ে গেলাম। ওই দেখো, ওখানে কতগুলো লাশ ঢেকে পড়ে রয়েছে সাদা কাপড়ে। হঠাৎ একটা বুক ফাটা আর্তনাদ শুনতে পেলাম ভেতর থেকে। বুঝলাম ভেতরে কারোর ওপর অমানসিক অত্যাচার চালানো হচ্ছে। থেকে থেকে সেই শব্দ যেন আরও কাছ থেকে শোনা গেল। আগুনের চারদিকে বসে তন্ত্র সাধনায় মগ্ন লামারা। সেই হলদেটে আলো আঁধারির মধ্যেই দেওয়ালে ঝোলানো খুলিগুলি যেন এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছে। পাশে চলছে লাশ ফালা ফালা করে কেটে ফেলার কার্যকলাপ। নিশুদা নিজেকে সামলাতে পারল না। মনাস্ট্রির আব্বতের দিকে রিভলভার তাক করেও বলল, হ্যান্ডস আপ। আমরা দুজন ওর দুই পাশে দাঁড়িয়ে। এই অপ্রত্যাশিত অভিক্রমণ তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। মুহূর্তের মধ্যে মনাস্ট্রির ওপরের জানলা বেয়ে ঝাঁপ দিয়ে এসে দাঁড়ালো 4 জন সিফু। তার মধ্যে প্রথম দুজন শাওলিন স্টান্ট ধরে ধেয়ে এলো নিশুদার দিকে। অভি ধর, এই বলে রিভলভারটা আমার দিকে ছুঁড়ে মারল নিশুদা। তার পরের মুহূর্তগুলো ঠিক কিভাবে কেটে গেল ঠাহর করতে পারলাম না। নিশানাথ দেবরায় যে মার্শাল আর্টে সুদক্ষ তা এতদিন তার অপ্রশিক্ষিত শত্রুরা টের পেয়েছিল, কিন্তু আজ প্রথমবার ও কুংফু মাস্টারদের হাড় পাঁজর অবলীলায় টুকরো টুকরো করে দিল। ওই যে ওর ক্ষুরোধার্য বুদ্ধিমত্তা আর সুদক্ষ প্রশিক্ষণের কাছে স্বয়ং সর্বশক্তিমান ও কুর্নিশ ছুটতে বাধ্য হয় বারংবার। ব্যথায় কাতর সিফুরা মাটিতে লোটাচ্ছিল, আর ঠিক সেই সময় আব্বত পালানোর চেষ্টা করলো। অভি ফায়ার কর। আমি জীবনে প্রথমবার হাতে ওর রিভলভারটা ধরেছি, তাই আর কিছু না ভেবেই লক্ষ্য স্থির করে টিপে দিলাম ট্রিগারটা। ডান পায়ে গুলি খেয়ে হুমড়ি খেয়ে পড়লেন আব্বত। সাব্বাস অভি, তুমি একেবারে ছিচকাও করে দিলে, পিঠ চাপড়ে বললেন অনিকেন্দ্রবাবু। আব্বাতের গলা থেকে সেই খুলির কপালের হাড় দিয়ে বানানো মালাটা খুলে আনলো নিশুদা। তারই মুখে ঝুলন্ত চাবিটা দিয়ে খুলে দিল প্রেয়ার হলের দরজাটা। ভেতরে একটাও টু শব্দ পাওয়া গেল না। মশাল হাতে নিয়ে নিশুদা দুপা এগিয়ে গিয়ে চিৎকার করে বলল, সবাই নির্দ্বিধায় চলে আসুন। আমি গোয়েন্দা নিশানাথ দেবরায়। আপনাদের সবার প্রিয় আনন্দমোহন বাবু আমাকে এই তদন্তের ভার তুলে দিয়েছেন। কিছুক্ষণ ওর গলার প্রতিধ্বনি শোনা গেল। ঠিক তারপরই একে একে 4 জন গবেষক আনন্দে আত্মহারা হয়ে ছুটে বেরিয়ে এলো। সাথে কত নির্দোষ মানুষজন যাদের এই বৃহৎ গবেষণার স্কেপগোট বানানো হয়েছিল। তারা মৃত্যুর মুখ থেকে ফিরে যাওয়ার গরিমায় একে অপরকে আলিঙ্গন করতে করতে বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে নিশুদার রিঅ্যানিমেশন অথবা রিইনকারনেশন দুটোই কেমন মিলে মিশে এক হয়ে গেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব মিস্টার দেবরায়। আপনি না থাকলে ওরা শুধু আমাদের নয়, কত মানুষের যে প্রাণ কেড়ে নিত, বললেন গবেষক ডক্টর রাডক্লিফ। আপনারা এত প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য এই রোগের ওষুধ বানাচ্ছেন। আপনাদের যে কি ভাষায় ধন্যবাদ দেব আমি জানি না। কিন্তু আপনাদের মধ্যে প্রফেসর আদিকাকে দেখছি না কেন? দীর্ঘশ্বাস ছেড়ে রাডক্লিফ বলল, আদিকা বিজ্ঞান মনস্ক হলেও মনে প্রাণে ছিল এক আধ্যাত্মিক মানুষ। এই প্যাথোলজি এজেন্সি ধাওয়া করতে আমরা সবাই লামার ছদ্মবেশে কাজ করছিলাম, কিন্তু আদিকা সত্যিই সন্ন্যাসীর পথেই হাঁটল। এদের চোখকে ফাঁকি দিতে কৈলাস পর্বতের এক গুহার ভিতর গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়। ওর বিশ্বাস নির্বাণা অর্থাৎ রেইনবো ট্রান্সফরমেশন ওর শরীরকে অদৃশ্য করে নিয়ে যাবে স্বর্গলোকে। যদিও সে আদেও পাহাড়ে চড়ার পর কোথায় গিয়েছিল তা আমাদের জানা নেই। কৈলাসে তো আর সাধারণ মানুষ চড়তে পারে না। আদিকা আর ফিরে আসেনি। কিন্তু আপনাদের যে ফিরতেই হবে ডক্টর। আমার শহর, আমার দেশ, এই পৃথিবীকে এই মারণ পরজীবীগুলোর হাত থেকে নয়তো বাঁচাবে কে? ডক্টর এবং প্রফেসররা হেসে উঠল। ডক্টর রাডক্লিফ বলল, কেন
যেই পৃথিবীতে এরকম একজন সাহসী ও বুদ্ধিসম্পন্ন নিশানাথ দেবরায় রয়েছে, তাদের ক্ষতি করে এমন সাধ্য আছে নাকি কারোর? এই অনিকেন্দ্র বাবু, এত দূর যখন এসেই পড়েছি, একবার কৈলাসটা ঘুরে যাওয়া যাক নাকি? এটা উত্তম প্রস্তাব, এটা উত্তম প্রস্তাব মশাই। কালই যাবো আমরা, কি বলো ভায়া? বেশ, তাই হোক। পরের দিন সকালে হেলিকপ্টারে চেপে কৈলাসের উদ্দেশ্যে উড়ান দিলাম আমরা 3 জন। আচ্ছা নিশুদা, রেইনবো ট্রান্সফরমেশন কি সত্যিই সম্ভব? বাসনার বিলুপ্তি আর সহনের অবসান। বুঝলাম না। আগেরটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বললাম, তবে তাতে যে খুদে সায়েন্টিস্ট অভিজ্ঞান দেবরায়ের মন ভরবে না তা আমি জানি। শোন, তবে মানুষ যখন গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়, তার দেহের ভিতরের বায়োফোটনসগুলি সজাগ হয়ে ওঠে, আর সেই মুহূর্তে আবেগী অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন স্পেকট্রামের রং বেরিয়ে আসে। এটাকেই বলা হয় রেইনবো বডি। এই যেমন ধর, কৈলাস পাহাড় নামেই পরিচিত, তবে মুলদাসেভের বইতে বলা রয়েছে কৈলাস নাকি মানুষের হাতে করা পিরামিড, যার নিচে মানব সভ্যতার প্রথম পদাঙ্কের চিহ্ন পাওয়া গিয়েছিল। কেউ সেই পর্বত আজ পর্যন্ত জয় করতে পারেনি। মাঝ পথ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল। 1 ঘন্টা নাকি 1 দিনের সমান সেই পর্বতে। বলতে বলতেই কৈলাস এসে উপস্থিত। এক অপার্থিব সৌন্দর্যে সজ্জিত বরফে জড়ানো সেই শিখর চূড়া। থ মেরে দেখছি আমরা। হঠাৎ অনিকেন্দ্রবাবু মাংকি ক্যাপটা নামিয়ে বলে উঠলেন, মশাই বলছি, এই যদি কিছু মনে না করেন, একটা বলি, মানে একটা এই কথা একটা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। পরের বার যখন আপনারা অ্যাডভেঞ্চারে বেরোবেন, তখন আমাকে আবার যেন ভুলে যাবেন না। আপনি ছাড়া তো এই 3 মাস্কেটিয়ার্স ইনকমপ্লিট। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী অয়ন মাখালের কলমে নিশানাথ দেবরায় সিরিজের একটি গল্প, নিশুদার তিব্বত অভিযান। এই সিরিজের পরবর্তী গল্প যদি আপনারা শুনতে ইচ্ছুক থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।